এইমাত্র একটা টিভি চ্যানেলে একজন মহিলার চিৎকার করা কণ্ঠস্বর শুনলাম যে ওরা বাছাই করে করে পুলিশ বাছাই করে করে প্রাইভেট পার্টসে মারছে। যখন মুসলমানরা আক্রমণ করছে, মুসলমানরা গাড়ি জ্বালিয়ে দিচ্ছে, তখন লুকিয়ে পড়ে দোকানের ভেতরে। তাদের বিরুদ্ধেই পুলিশ কোনো ব্যবস্থা নেয় না। তো মমতা ব্যানার্জি অন্যদেরকে সকলকে বিপদে ঠেলে দিয়ে নিজে বেঁচে থাকতে চান, এটা আজকে স্পষ্ট হয়ে গেছে। আমি ব্রাত্যবাবুকে চ্যালেঞ্জ করছি যে সুপ্রিম কোর্টের এই অর্ডার থাকাকালীন আপনি শিক্ষকদের সম্পূর্ণ এপ্রিল মাসের মাইনে দিয়ে দেখান তো। একটা মঞ্চ বেঁধে, যেখানে 21-এর মঞ্চ আপনারা বাঁধেন, সেই 21-এর মঞ্চ বেঁধে লাইভ টেলিকাস্ট করে আপনার নেত্রীকে বলুন কান ধরে উঠবোস করতে। আপনাদের শেষের ঘন্টা হয়তো বাজছে, দেয়াল লিখন হয়তো পড়তে পারছেন। তোরা দুর্নীতি করে চাকরি বেঁচেছিস, যার ফলে আজকে এত সৎ ছেলের চাকরি গেছে। তোরে চেঁচাবি, চোরের মায়ের বড় গলা যাকে বলে, তোরে চেঁচিয়ে মিছিল করবি। নির্লজ্জের দল, নির্লজ্জের দল, কোনো লজ্জা নেই, কোনো শরম নেই, বেহায়া। যেমন তোদের নেত্রী তেমন তোরা। সচেতন ভাবে করা প্রতারণা, এবং প্রতারণা সচেতন ভাবেই করা হয়, এটাকে উনি ভুল বলে চালাতে চাইছেন। নির্লজ্জ মহিলা কাকে ভুল বলে কাকে প্রতারণা বলে সেটা পর্যন্ত উনি গুলিয়ে দিতে চান, কারণ তিনি নিজেই প্রতারক। মমতা সরকার একটা নির্লজ্জ এবং অত্যন্ত অত্যাচারী সরকার। মমতার বিরুদ্ধে যে আন্দোলন করবে, যে রাজনৈতিক দল আন্দোলন করবে, সেই রাজনৈতিক দলের যারা নেতা সদস্য থাকবেন তাদের বিরুদ্ধে প্রচুর মিথ্যা মামলা দেওয়া হবে। এটা ওনার একটা রাজনৈতিক লড়াইয়ের লাইন হিসেবে তৈরি হয়ে গেছে। উনি ভেবেছেন, যেরকম ভাবেন দুর্বৃত্তরা সবাইকে দুর্বৃত্ত ভাবেন, নিজের আয়নাতেই তো সবাই অন্যকে দেখেন, উনি বা ওনার প্রশাসন ভেবেছে যে শিক্ষকেরা, যাদের মধ্যে অনেকেই রিসার্চ করছে, অলরেডি থিসিস জমা দিয়েছে, অনেকে ডক্টরেট, তারা বোধহয় ক্রিমিনাল, যে কারণে পুলিশকে লেলিয়ে দেওয়া হয়েছে তাদের উপর, তাদেরকে লাঠি মারার জন্যে এবং অন্যান্য ভাবে অত্যাচার করার জন্যে। এইমাত্র একটা টিভি চ্যানেলে একজন মহিলার চিৎকার করা কণ্ঠস্বর শুনলাম যে ওরা বাছাই করে করে পুলিশ বাছাই করে করে প্রাইভেট পার্টসে মারছে। এখানেই থামি, বাকিটা বলতেও লজ্জা করছে। হাতে 500 টাকার নোট নিয়ে এগিয়ে এলেন বিক্ষুব্ধরা এবং উচ্চস্বরে বললেন, ঘুষ দেব ঘুষ, এই পুলিশ টাকা নিয়ে যায় টাকা। আবার কেউ 2 টাকা এগিয়ে দিয়ে বললেন ওরা 500 টাকারও যোগ্য নয়। এদিন সকাল থেকে কখনো বারাসাত, কখনো কাথি, কখনো আসানসোল, কখনো আবার মালদহের ডিআই অফিসে আছড়ে পড়লো প্রতিবাদীদের ঢেউ, ঝুললো তালা। কি বলবেন? দেখুন, পুলিশকে আমি পুরোপুরি দোষ দিই না। পুলিশ হচ্ছে যেরকম হুকুম হবে সেরকম কাজ করবে, সেটা সব গভর্নমেন্টের আন্ডারেই তারা এই কাজ করে থাকে। যেরকম আদেশ দেওয়া হবে সেই আদেশ তারা পালন করবে, সেটাই তাদের কাজ। আদেশ পালন করাটাই তাদের কাজ। এবার সেখানে কেউ কেউ একটু বেশি করে ফেলেন, কর্তৃপক্ষকে দেখানোর জন্য যে আমি তোমার কত কাছের লোক। এই ধরনের চামচা পুলিশ সব সময় ছিল, বিভিন্ন সময় বিভিন্ন যে সরকার এখানে এসছে পশ্চিমবঙ্গে, যে যে সরকারের কথা আমাদের স্মরণে আছে, সবসময় ছিল। কিন্তু আমি দোষ দেবো, আমি অভিযুক্ত করব এই মমতা বন্দ্যোপাধ্যায়কে, যিনি পুলিশ মন্ত্রী। তিনি পুলিশকে নির্দেশ দিতে পারেননি যেখানে যা বিক্ষোভ হবে সেখানে আপনারা তাদেরকে অন্যান্যভাবে সামলাবেন।
কোথায় তার পুলিশ তো গতকাল জঙ্গিপুরে যখন ওয়াকফের বিরুদ্ধে ব্যাপক গন্ডগোল হচ্ছিল, পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছিল, তার পুলিশ তখন কি করেছিল আপনারা জানেন? তার পুলিশ আশেপাশের দোকানে লুকিয়ে পড়েছিল। এই বীরপুঙ্গ পুলিশরা যখন মুসলমানরা আক্রমণ করছে, মুসলমানরা গাড়ি জ্বালিয়ে দিচ্ছে, তখন লুকিয়ে পড়ে দোকানের ভেতরে। এই মুসলমানদের মধ্যে অনেকেই পাকা ক্রিমিনাল, তা না হলে এরকম ভাবে গন্ডগোল তারা করতে পারে না। তাদের বিরুদ্ধে এই পুলিশ কোনো ব্যবস্থা নেয় না। মমতা ব্যানার্জির পুলিশ তাদের বিরুদ্ধে নেয়। নিরীহ শিক্ষক যারা ডক্টরেট বা যারা থিসিস সাবমিট করেছেন, অন্ততপক্ষে মাস্টার ডিগ্রি পাস করেছেন, বেশ কিছুদিন স্কুলে পড়িয়েছেন, এবং মমতা ব্যানার্জির দুর্নীতির কারণে, তার দলের দুর্নীতির কারণে তাদের চাকরি আজকে চলে গেছে। যদিও এই শিক্ষকদের কেউ দুর্নীতিগ্রস্ত নন। মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে বলছেন যে চাকরিহারাদের পাশে আছি, সর্বহারাদের পাশে ছিলাম, আছি, থাকবো। তিনি এত বড় সভা করলেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, সেখান থেকে তিনি বার্তা দিলেন চাকরিহারাদের। নেতাজি ইন্ডোরে সেদিনের যে বৈঠক করেছেন সেটা সম্পূর্ণ ভাওতাবাজি, ভাওতা দেওয়ার জন্য। কিন্তু শিক্ষক যারা, তারা তো শিক্ষিত, মমতা ব্যানার্জির চেয়ে শিক্ষিত, তারা তার ভাওতা ধরে ফেলেছেন। মমতা ব্যানার্জি বলছেন আপনারা স্কুলে যাবেন, স্কুলে যাবেন তো গিয়ে কি করবেন? তাকে কি প্রধান শিক্ষক মশাই সই করতে দেবেন? আজকে আমি যখন শিক্ষকদের সঙ্গে কথা বললাম, যখন বেরিয়েছিলাম, স্কুল সার্ভিস কমিশনের কাছে গিয়েছিলাম, তারা বললেন না, আমাদেরকে সই করতে দেয়নি। আমি বললাম দেবে না তো। কোন শিক্ষক, প্রধান শিক্ষক কন্টেম্পট প্রসিডিওর ফেস করার জন্য সুপ্রিম কোর্টের অর্ডারকে অবমাননা করবেন? মুখ্যমন্ত্রী বলে দিয়ে চলে গেলেন, কিন্তু আপনি যদি সই করেন, আপনাকে যদি সই করতে দেওয়া হয়, তাহলে প্রাথমিকভাবে দায়ী হবেন হেডমাস্টার মশাই। এরপর আপনার মাইনে, সেটা যদি ডিআই দেন, সেটা যদি ট্রেজারি থেকে আসে, আপনার নামে মাইনে, তার জন্য দায়ী থাকবেন যিনি ট্রেজারি অফিসার এবং যিনি ডিআই তিনি, এবং হেডমাস্টার মশাইও, যেমনকি যিনি বিল রেডি করছেন তিনিও, তারাও কন্টেম্পটে পড়বেন। তো মমতা ব্যানার্জি অন্যদেরকে, সকলকে বিপদে ঠেলে দিয়ে নিজে বেঁচে থাকতে চান, এটা আজকে স্পষ্ট হয়ে গেছে। এইভাবে কি যাদের চাকরি সুপ্রিম কোর্টের অর্ডারে যে পরীক্ষা, চাকরির যে পরীক্ষা, যেটা সম্পূর্ণ বাতিল হয়ে গেছে, এইভাবে কি তাদেরকে বাঁচানো যায়? অথচ তিনি বলছেন যে আমি আগে যোগ্যদের ব্যাপারটা দেখিনি, তারপর অযোগ্যদের ব্যাপারটা দেখব। যোগ্যদের ব্যাপার কি দেখবেন আপনি? আপনি কি জানেন? আপনি নিজে তো একটা আকাট মূর্খ। আপনি বলেন আপনি নাকি আমিও এলএলবি পাস। কিসের এলএলবি? কিসের এলএলবি আপনি? আপনি ইন্টারিম অর্ডার আর ফাইনাল অর্ডার তফাৎ জানেন না? আপনি এলএলবি? একটা সময় বহু মানুষ টুকে পাস করতেন, জানা ভাবে আপনি সেরকম ভাবে পরীক্ষা দিয়ে পাস করেছিলেন, একটা ওই ডিগ্রি কিনে এনেছিলেন, হাত ধরে বলেছিলেন স্পিকারের সামনে যে আমি এটা $500 দিয়ে কিনেছি। এত মূলতা তার, এবং এই মূলতা বলেই তিনি একজন মেগালোম্যানিয়াক হয়ে উঠেছেন, যে আমি যা বলি সব ঠিক, আমি যা করি সব ঠিক। সেই জন্যই আজকে পুলিশ লাঠি চালিয়ে দিয়েছে শিক্ষকদের ওপর। এবং আজকে এই কারণে শুধু যে শান্তি মতো আমরা একটা প্রস্তাব নিয়ে যাচ্ছিলাম, কথাবার্তা শুরু হওয়ার প্রয়োজন ছিল, কথা ছিল, সেটাতে আমরা আর যেতে পারলাম না। এইভাবে যাওয়া যায় নাকি? আপনি শিক্ষকদের মারবেন, লাঠি পেটা করবেন চতুর্দিকে, আর কি হরিনাম সংকীর্তন গাইবেন বিকাশ ভবনে গিয়ে? এটা হয়? এটা কখনো হয় না। আপনি যেমন হিংসাত্মক রাস্তা নিয়েছেন পুলিশকে ব্যবহার করে, ঠিক সেই ধরনের কাজ যদি আজ প্রতিবাদী শিক্ষকরা করে, আপনি তাদেরকে দোষ দিতে পারবেন না। আপনার কোনো মোরাল রাইট থাকবে না তাদের দোষ দেবার। চাকরি হারানোর প্রতিবাদ করতে গিয়ে মার খেতে হয়েছে চাকরিহারাদের। কেন লাঠি চালালো প্রশাসন, এই প্রশ্ন করতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু পাল্টা প্রশ্ন তুলে দিলেন চাকরি প্রার্থীদের ধৈর্য নিয়ে।
ব্রাত্যর বক্তব্য যে রাজ্য সরকার যখন সব রকম ভাবে যোগ্য প্রার্থীদের পাশে থাকার বার্তা দিয়েছে, যখন কোনো শিক্ষকের বেতন বন্ধ হয়নি বা কাউকে বরখাস্ত করার চিঠিও দেওয়া হয়নি, তখন ডিআই অফিসে অভিযান কেন করা হলো? প্রথম কথা, নেতাজি ইন্ডোরের সভা থেকে মুখ্যমন্ত্রী যে পাশে থাকার বার্তা দিয়েছেন সেটা সম্পূর্ণ ভাওতা, সেটাই শিক্ষকরা বুঝে গেছেন। যে কথাগুলো তিনি বলেছিলেন সেগুলো কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ, সুপ্রিম কোর্টের এই অর্ডার যার সামনে থাকবে, তিনি বলতে পারেন না। মমতা ব্যানার্জি ভাওতা দেবেন বলেই জেনে শুনেই ভাওতাটা দিয়েছেন, মিথ্যে কথা বলে গেছেন। প্রথম। দ্বিতীয় হচ্ছে, এই স্কুল শিক্ষকদের ধৈর্য ধরতে হবে। কি করে ধৈর্য ধরবেন তারা? আপনারা এতদিন গেল, হাইকোর্ট ডিভিশন বেঞ্চে মামলা হলো, সুপ্রিম কোর্টে মামলা হলো, আপনারা তো যোগ্য যোগ্যের তালিকাটা দিলেন না। আপনাদের কাছে আছে, এটা তৈরি করা যায়, আমি আজও বলছি যায়। আপনারা করলেন না, দিলেন না, পুরো ব্যাপারটা ভুলিয়ে দিতে চাইলেন যাতে যোগ্য যোগ্য সকলের চাকরি চলে যায় বা চাকরি হলে সকলের চাকরি হয়, এরকম একটা মনোভাব নিয়ে যা বলা হয়ে যাচ্ছে না, এতদিন চাকরি হয়েছে, ঠিক আছে, ওদেরকে চাকরিতে থাকতে দাও, আর কখনো এমন করবে না, এরকম একটা বকুনি দিয়ে একটা চাকরির ব্যবস্থা হয়তো করে দিতেন, ভেবেছিলেন যেরকম করে দেবেন আদালত, বা কিন্তু সকলের যাবে, তখন সবাই বুঝবে। তখন তিনি একজন বিশিষ্ট আইনজীবীকে গালাগাল করবেন। কেন? আইনজীবী কি করেছেন? যারা ধরতে পেরেছেন আপনার ভাওতাবাজি, আপনার জাল জোচ্চুরি, তারা আদালতে এসছেন এবং আদালত দেখেছে, আদালত পুরো বিষয়টা দেখে তবে অন্যের চাকরি টার্মিনেট করার আদেশ দিয়েছে। প্রথম তো ছিলাম আমি সেই বিচারপতি যিনি সেই আদেশ দিয়েছিলেন, আমি দিয়েছিলাম। তারপর তারা চলে যান সুপ্রিম কোর্টে, সেখান থেকে ফেরত আসে মামলা আবার হাইকোর্টে, হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বিচার করে অর্ডার দেয়, সকলের চাকরি চলে যায়। আমি তো অত দূরে গইনি, আমি শুধু 5,500 বা 6,000 মতো চাকরি বলেছিলাম বাতিল করো। সেটা আপনারা ইগোম্যানিয়াক হয়ে সেটা না করে আপনারা আরো বেড়ে খেলতে গিয়েছিলেন। খেলুন, প্যাচ খেলুন, অবস্থা বুঝুন। আর আপনাদের এই দৌড়াতে বলি হয়ে গেল কিছু যোগ্য শিক্ষক, কিছু ভালো ছেলে, যারা আপনাদের দলের বসংবাদ না হয়ে, কাউকে টাকা না দিয়ে, বরং বাড়িতে বসে পড়াশোনা করে পরীক্ষা দিয়ে চাকরিটা পেয়েছিল। মমতা দেবী, আপনাকে যে কি বলে ধিক্কার দেবো সে ভাষাও আমার জানা নেই। শিক্ষামন্ত্রী মনে করছেন শিক্ষকদের ডিআই অফিস অভিযানের নেপথ্যে কারো উস্কানি থাকতে পারে। সে উস্কানি হতে পারে সংবাদ মাধ্যমের, সে উস্কানি হতে পারে রাজনৈতিক দলের। ব্রাত্য বলছেন এখনো পর্যন্ত কারো বেতন বন্ধ করা হয়নি, কোনো শিক্ষককে টার্মিনেশন লেটার দেওয়া হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন জানিয়েছেন সর্বতভাবে চাকরিহারাদের পাশে থাকার বার্তা দিয়েছেন, তখন ডিআই অফিসে যাওয়ার প্রয়োজন কি? এবং এরপরে তিনি, আপনি যে এসএসসি ভবনে যাওয়ার পর আপনি যে যাননি বিকাশ ভবনে, তা নিয়ে কিন্তু কটাক্ষ করতেও ছাড়েননি। তিনি বলছেন যে উনি নিজেই আসতে চেয়েছিলেন, দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় হিসেবে মুখ্যমন্ত্রীর কাছে বার্তা দিতে চেয়েছিলেন। আমি বলেছিলাম মিডিয়াকে না বলে তিনি সরাসরি মুখ্যমন্ত্রীকেই লিখিতভাবে আবেদন করতে পারেন, সেই অনুসারে তিনি একটা চিঠি দিতে আসার তার কথা ছিল, কিন্তু তিনি এলেন না। এ বিষয়ে আমার একটি কবিতার লাইন মনে পড়ে যাচ্ছে, সর্প হইয়া দংশন করো, ওঝা হইয়া ঝাড়ো। ব্রাত্য আরো বলছেন যে পুলিশ প্রশাসনের সঙ্গে শিক্ষা দপ্তরের কোনোভাবেই যুক্ত নয়। উনি এলেন না কেন উনিই বলতে পারবেন। উনি দলীয় ভাবে কোনো বিপদে পড়লেন কিনা, দল তাকে বারণ করলো কিনা, সেটা উনিই বলতে পারবেন। কেন আমরা বিকাশ ভবনে যাইনি এই চিঠি নিয়ে, সেটা আমি অলরেডি বলেছি এর মধ্যে, সেটা আমি আর পুনরাবৃত্তি করছি না। প্রথম। দ্বিতীয় হচ্ছে, সাপ হয়ে কামড় এবং ওঝায় ঝাড়ার কোনো পরিস্থিতি এখানে নেই। এখানে শুধুই আছে চাকরি বাঁচানো। আমি ব্রাত্যবাবুকে চ্যালেঞ্জ করছি যে সুপ্রিম কোর্টের এই অর্ডার থাকাকালীন আপনি শিক্ষকদের সম্পূর্ণ এপ্রিল মাসের মাইনে দিয়ে দেখান তো কিভাবে দিতে পারেন, এবং দেওয়ার পরের অবস্থা কি হয়। আপনি পারবেন না, আপনি জানেন আপনি পারবেন না,
কিন্তু চাকরি টার্মিনেট হয়নি, অমুক তমুক এইসব টেকনিক্যাল লব্জ বলে ওদেরকে ভোলাতে চাইছেন, কিন্তু ভবি ভোলেনি। তারা জানে যে সুপ্রিম কোর্টের রায় আপনার এবং আপনার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ে অনেক উঁচুতে, অনেক উঁচু। সেই রায়ে তাদের চাকরি টার্মিনেটেড হয়েছে, পুরো প্যানেল ক্যান্সেল হয়ে গেছে, পুরো পরীক্ষাটাই ক্যান্সেল হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। তারপর তারা শিক্ষক থাকছেন না, আপনি কিভাবে টাকা দেবেন? হ্যাঁ, আপনাদের কামানো টাকা আছে অনেক, সেখান থেকে মানুষের হাতে গুঁজে গুঁজে কিছু দিতে পারেন, এছাড়া আপনাদের কিছুই করার নেই। আর একটা করতে পারেন, ওদেরকে কন্ট্রাকচুয়াল শিক্ষক বলে 20-30 হাজার টাকা মাইনের চাকরি দিয়ে দিলেন, একটা কন্ট্রাকচুয়াল শিক্ষক ডিক্লেয়ার করে। সেটা করতে গেলেও আপনারা আইনে আটকে যাবেন। এই ভাঁওতাবাজিগুলো আর বাড়াবেন না, বাড়াবেন না। একটা মঞ্চ বেঁধে, যেখানে 21-এর মঞ্চ আপনারা বাঁধেন, সেই 21-এর মঞ্চ বেঁধে লাইভ টেলিকাস্ট করে আপনার নেত্রীকে বলুন কান ধরে উঠবোস করতে, তবে যদি আপনাদের কিছুটা দোষ খালন হয়। না হলে আপনারা জেনে রাখুন, এই যে স্ফুলিঙ্গ শুরু হয়েছে, এখান থেকেই অগ্নিশিখার সৃষ্টি হবে, আপনারা শেষ হয়ে যাবেন। আপনাদের শেষের ঘন্টা হয়তো বাজছে, দেয়াল লিখন হয়তো পড়তে পারছেন। চাকরি বাতিলের প্রতিবাদে পথে তৃণমূল, আজ কলকাতায় মিছিল এবং শুক্রবার হবে জেলায় জেলায়, কি বলবেন? পথে তৃণমূল, তোরা দুর্নীতি করে চাকরি বেঁচেছিস, যার ফলে আজকে এত সৎ ছেলের চাকরি গেছে। তোরে চেঁচাবি, চোরের মায়ের বড় গলা যাকে বলে, তোরে চেঁচিয়ে মিছিল করবি? নির্লজ্জের দল, নির্লজ্জের দল, কোনো লজ্জা নেই, কোনো শরম নেই, বেহায়া। যেমন তোদের নেত্রী তেমন তোরা। স্যার, আজকে আপনি এসএসসি ভবনে গিয়েছিলেন, আপনার সঙ্গে ঠিক কি কথা হলো? কোনো কি আশার আলো দেখতে পেলেন? হ্যাঁ, আশার আলো দেখতে পেয়েছি। আমাদের কথাবার্তা বলে মনে হয়েছে যে স্কুল সার্ভিস কমিশন হয়তো যোগ্য এবং অযোগ্যের তালিকা প্রকাশ করে দেবে, বা এমন কিছু প্রকাশ করবে যেখান থেকে যোগ্য এবং অযোগ্যের তালিকা তৈরি করে নেওয়া সম্ভব। যদিও চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার আমাদেরকে কথা বলেননি যে আমরা প্রকাশ করে দেবো, কিন্তু ওনার কথাবার্তা থেকে এবং ওনার বডি ল্যাঙ্গুয়েজ থেকে আমি এবং আমার সঙ্গে ছিলেন কৌস্তব বাগচি, দুজনেরই ধারণা হয়েছে যে হয়তো উনি এটা প্রকাশ করে দিলেও দিতে পারেন। সেই জন্য এটা প্রকাশ হয়ে গেলে পরবর্তী পদক্ষেপ হিসেবে সেখান থেকে যোগ্যদের তালিকা এবং অযোগ্যদের তালিকা তৈরি করে সুপ্রিম কোর্টে যাওয়া যাবে, সেই আশায় আমরা আছি। সুপ্রিম কোর্টে গিয়ে আবার বিশেষ আবেদন করে বলা যাবে যে যারা যোগ্য তাদেরকে ছেড়ে দিন, তাদের যেন চাকরি না যায়। যে তালিকাটা প্রকাশ করলে যেখান থেকে যোগ্য এবং অযোগ্য আলাদা করে বেছে নেওয়া যেত, সেই তালিকা তারা কখনোই প্রকাশ করেনি। এমনকি 11-12 যারা 11-12 ক্লাসের শিক্ষক হওয়ার জন্য যারা পরীক্ষা দিয়েছিলেন, তাদের তালিকা তো কোনো সময়ই প্রকাশ করেনি। মুখ্যমন্ত্রী আহ্বান জানিয়েছেন ভলেন্টারি সার্ভিসের জন্য, কিন্তু চাকরিহারারা পরিষ্কার না বলে দিয়েছেন যে তারা ভলেন্টারি সার্ভিসে থাকবেন না। এবং তাতে কুণাল ঘোষ পাল্টা বলছেন যে করোনার সময় যখন স্কুল বন্ধ ছিল তখন টাকা নিতে অসুবিধা হয়নি। যখন করোনার সময় সবকিছুই বন্ধ ছিল, কুণাল বাবু কি না খেয়েছিলেন? এটা কুণাল বাবু একটু ভেবে দেখুন তো। এসব কথাগুলো কেন বলেন? মানুষকে ছোট করেন এসব কথা বলে। এছাড়া আর কি বলবো? যেখানে চাকরিহারাদের আজকে ক্লাসে থাকার কথা, সেখানে তারা এখন রাস্তায় বসে আন্দোলন করছেন অথবা পুলিশের লাঠি খাচ্ছেন। মুখ্যমন্ত্রী বলছেন অযোগ্যদের পরে দেখবেন কি করা যায়। তাহলে উনি কি এই বার্তা দিতে চাইছেন যে যোগ্যরা তো চাকরি পেলো কি না পেলো তা নিয়ে প্রশ্ন নেই, কিন্তু আমি আগে অযোগ্যদের পাশেই থাকবো? তিনি অযোগ্যদেরও গ্যারান্টি দিচ্ছেন। তিনি বলছেন না যে যারা অযোগ্য তাদেরকে আমি প্রকাশ্যে আনবো, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আমি দেখবো যে কে তাদেরকে চাকরি দিয়েছে। এসব কথা বলছেন না, বরং উনি বলছেন কে তদন্ত করেছে, কি করেছে সেগুলো আমি খতিয়ে দেখবো। আরে তুমি কি হরিদাস পাল এটা খতিয়ে দেখার? তোমার কি অধিকার আছে? তো খতিয়ে দেখেছে কোর্ট, আদালত, 3টে পর্যায়ে দেখেছে। সিঙ্গেল বেঞ্চে বসে আমি দেখেছি, ডিভিশন বেঞ্চে বসে সুব্রত তালুকদারের বেঞ্চ দেখেছে, পরবর্তীকালে আবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ
দেবাংশু বসাকের নেতৃত্বে দেখেছে এবং তারপরে সুপ্রিম কোর্ট দেখেছে, তারপর তুমি দেখবে। হাতে ঘোড়া গেল তাই মশা বলে কত জল। হ্যাঁ, তুমি কি? আসল মানুষ হতে গেলে ক্ষমা করা শিখতে হবে, আজ বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন ভুলের ক্ষমা করে দেওয়ার বার্তা কিংবা মানুষের ভুল হওয়ার অধিকার রয়েছে। এর আগেও একাধিকবার মঞ্চ থেকে তাকে এই কথা বলতে, এই বার্তা দিতে দেখা গিয়েছে। তিনি বরাবর এটাই বোঝানোর চেষ্টা করেছেন যে মানুষ মাত্রই ভুল হয়, সেই ভুলকে ক্ষমা করে দিতে হয়। উল্লেখ্য, গত সোমবার চাকরিহারাদের সঙ্গে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বৈঠকেও মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গিয়েছিল, রাইট টু মেক ব্লান্ডার্স। কি বলবেন? ওনাদের প্রতারণা যেটা ওরা করেছেন সেটাকে এখন ভুল বলে চালাতে চাইছেন। এটা ভুল, এটা ভুল। কি করে অর্পিতার খাটের তলায় 50 কোটি টাকা যায়, বিভিন্ন অকথ্য জিনিস সেসব যায়, কত 20 কেজি না 15 কেজি গয়না তার বাড়ি থেকে পাওয়া যায়। কি করে কুন্তল আর অন্যান্য লোক, কালীঘাটের কাকু, এরা বিভিন্ন ধরনের কথাবার্তা বলে বুঝিয়ে দেয় যে টাকা নিয়ে চাকরি দেয়া হয়েছে, চাকরি বিক্রি করা হয়েছে। সচেতন ভাবে করা প্রতারণা, এবং প্রতারণা সচেতন ভাবেই করা হয়, এটাকে উনি ভুল বলে চালাতে চাইছেন। নির্লজ্জ মহিলা, কাকে ভুল বলে কাকে প্রতারণা বলে সেটা পর্যন্ত উনি গুলিয়ে দিতে চান, কারণ তিনি নিজেই প্রতারক।